ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের 217তম পর্ব। এই মাসটি যেমন শরতের আকাশে বাতাসে, নীল আকাশের মাঝে মেঘের ছোঁয়ায় বৃষ্টির পরশ, বর্ষা যেন গিয়েও যায় না। আর মা পার্বতী হৈমবতী এলেন আর গেলেন এই অক্টোবর মাসেই। তাই এই শরৎকালটি একদিক দিয়ে বাঙালিদের তথা ভারতীয়দের কাছে যেমন উৎসবের এক আলিঙ্গন, আবার নিবেদিতা প্রেমীদের কাছেও ঠিক একইভাবে নিবেদিতার আগমন এবং গমন এই মাসেই, অক্টোবর মাসটিতেই। আপনারা সকলেই জানেন নিবেদিতা তার যে জন্মসূত্র, যদি নিবেদিতা না বলে তখনকার নামে তাকে ডাকি মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি 1867 খ্রিস্টাব্দে 28শে অক্টোবর আয়ারল্যান্ডের টাইরন প্রদেশের ডানগানে জন্মগ্রহণ করেছিলেন। পিতা স্যামুয়েল নোবেল, মাতা মেরি ইসাবেল হ্যামিল্টন। ছোট বোন এবং ছোট ভাই রিচমন্ড। ছোট বোন মে উইলসন, তাকে মেয়ে বলেই সকলে ডাকতেন। আর ভাই রিচমন্ড নোবেল, তাকে রিচমন্ড বলেই ডাকতেন। বাবার বাবা অর্থাৎ পিতামহ রেভারেন্ড জন নোবেল। পিতামহীর নাম এলিজাবেথ নীলাস। এই নীলাস নামটি কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ এই কারণে, মার্গারেট নোবেল নিবেদিতা হয়ে যাওয়ার পরে, ভারতবর্ষে আসার পরে এবং ভারতবর্ষ এবং পাশ্চাত্যের যোগসূত্রে মাঝে মধ্যেই তাকে ভয়ে বলুন ছদ্মনাম ব্যবহার করতে হয় নীলাস নামটি। মাতামহ রিচার্ড হ্যামিল্টন, যাকে পরবর্তীকালে বা আমরা তার পরিচয় হিসেবে পেয়ে থাকি, যিনি আয়ারল্যান্ডের বিপ্লবী আন্দোলনের প্রথম শ্রেণীর এক নেতা। মাতামহী এলিজাবেথ মার্কভ। শৈশবে তিনি পিতামাতার কাছেই কাটিয়েছেন কিছুদিন, তারপরে পিতামহী অর্থাৎ ঠাকুমার কাছে। তার নামও ছিল ওই পিতামহীর নামকরণে, সেই জন্যেই কেউ বলে মার্গারেট, কেউ বলে মার্গো। মার্গারেট নোবেল তার জন্মের পর থেকে আমরা যদি দেখি, তার যে উৎসাহ, উদ্দীপনা, বেড়ে ওঠার ইতিহাস, এই মার্গারেট নোবেলকে নিয়ে এখন আলোচনা করব আজকের দিনটিতে। যেহেতু আমরা তার জন্ম বৃত্তান্তে রয়েছি, নিবেদিতা নামটি আসবে না। নিবেদিতা আমার ভাষায় তার জন্মগ্রহণ কিন্তু বা তার আবির্ভাব
পৃথিবীতে এই ভারতবর্ষে, সেটি নীলাম্বরবাবুর বাগানবাড়িতে 25শে মার্চ 1898 খ্রিস্টাব্দ। কিন্তু মার্গারেট নোবেল, তার জন্মটি কিন্তু আয়ারল্যান্ডের ওই ডানগানন শহরের টাইরন প্রদেশ যেটিকে বলছিলাম, সেটি 1867 সালের 28শে অক্টোবর। নিবেদিতা, তার যদি জীবন প্রবাহ দেখি, তার পিতার কর্মস্থল ছিল ওল্ডহামে। বাবা, মা, ছোট বোন মেরি সঙ্গে আসেন। 1873 খ্রিস্টাব্দে, অর্থাৎ নিবেদিতা যখন 5 বছর বয়স, নিবেদিতা মিন্স মার্গারেট নোবেল, তার ঠাকুমার মৃত্যু হয়। পিতামহীর মৃত্যুতে তিনি খুব মানসিকভাবে আঘাত পেয়েছিলেন, যেন সামনের দিকে একটা বিশাল আলো, পাহাড়ের মতো যাকে নিবেদিতাকে কোলে করে মানুষ করেছিলেন, এবং কোলে করে শুধু মানুষ করা নয়, সকাল থেকে উঠেই মার্গারেট নোবেল ঠাকুমা ছাড়া আর কাউকে সামনে যেন তো দেখতো না। তার কোলে, তার আদর্শে, তার বিশ্বাসে, তার ভালোবাসায় অনেকটা সাহারা পাচ্ছিলেন। পৃথিবীর আলো দেখার সাথে পৃথিবীর অনেক কিছুর সাথে পরিচয় ঘটছিল ওই ঠাকুমার সান্নিধ্যে। কিন্তু হঠাৎই এক লহমায় সমস্ত কিছুর কেমন যেন তার কাছে দূরে সরে গেল। অন্ধকারময় জগৎটা তার কাছে ঠাকুমা বিহীন হয়ে পড়ল। আস্তে আস্তে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করলেন, কারণ পিতা বদলি হয়ে গেলেন ডেভনশায়ারের টরেন্টন গ্রামে। এখানকার প্রাকৃতিক পরিবেশটাও ভারী সুন্দর, মার্গারেটের খুব পছন্দ। হঠাৎ 1876 সালে বাবার অকাল প্রয়াণ ঘটল ক্ষয়রোগে। নিবেদিতা এবং অন্যান্যরা মাতামহের তত্ত্বাবধানে, অর্থাৎ দিদিমার তত্ত্বাবধানে আয়ারল্যান্ডে চলে আসেন। মার্গারেট নোবেল তার জীবনের একটা মোড় অন্যদিকে ঘুরতে শুরু করলো। ভালো আদর্শ, ভালো বিশ্বাস, ভালো চিন্তা তাকে সঠিক পথে নিয়ে যাবে, নাকি নতুনত্বের সন্ধানে তাকে আবার অন্য পথ দেখতে হবে। নিবেদিতা তথা মার্গারেট নোবেল যখন এই মাতামহের কাছে চলে আসেন, ইংল্যান্ডের হ্যালিফ্যাক্স শিক্ষায়তনে তাকে ভর্তি করে দেওয়া হয়। সেটি 1878 সাল নাগাদ। এই স্কুলের শিক্ষিকা মিস ল্যারেট এবং মিস কলিন্সের কাছ থেকে তিনি অনেক কিছু শিখে নেন, যেগুলি তার পরবর্তী জীবনকে আলোকময় করে তুলবে এবং জীবনটি গঠনের সঠিক ভিত্তিক প্রস্তর স্থাপনের এক একটি পাথর বা ইটের মতো সলিড তাকে শক্ত ভিতের মধ্যে দাঁড়াতে সাহায্য করবে, যেটাই ভারতবর্ষে নিবেদিতা রূপে সেবার আদর্শ, শিক্ষার আদর্শ, স্বাধীনতার আদর্শ, সর্বোপরি
একটি পূর্ণাঙ্গ মনুষ্যত্বের আদর্শ তাকে গঠন করতে সাহায্য করবে। মার্গারেট যেগুলো তার উত্তর জীবন গঠনে স্কুল শিক্ষিকা, দিদিমা এবং বিশেষ করে তার মামা দাদু হ্যামিল্টন সাহেবের কাছ থেকে অনেক দেশাত্মবোধক চিন্তায় পরিপুষ্টতা লাভ করেছিল এই মার্গারেট নোবেলের জীবনটি। এই সময় তার প্রিয় বিষয় ছিল কিন্তু কলা, আর্টস যাকে বলি, সঙ্গীত, শিল্প এবং উদ্ভিদবিদ্যা তাকে বেশি অনুপ্রাণিত করত। 1884 খ্রিস্টাব্দে হ্যালিফ্যাক্স শিক্ষায়তন থেকে পাশ করে তিনি কেসুইকের একটা স্কুলে শিক্ষকতায় যোগ দেন। সেই সালটা কিন্তু 1884, মাত্র 17 বছর অতিক্রম করে স্কুল জীবন পার করে তার যেন শিক্ষা জীবনের অনেকটা এমন আলো দেখেছিল, সে আলোয় অন্যকে আলো দেখাবার মতো পদ রচনা করতে পারেন মার্গারেটের মতো মহিলাই। তাই 1884 সাল থেকেই তার স্কুলে, কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকত্বের তথা শিক্ষিকার ভূমিকায় তাকে আমরা দেখতে পাব। হাসি লাগতে পারে, 17 বছরের একটি মেয়ে, সে শিক্ষিকা, তার নিজেরই তখন হয়তো শিক্ষা বাকি রয়েছে বা ছাত্রীরূপে শিক্ষিকার কাছে যাতায়াত করতে পারেন সে, কিন্তু নিবেদিতা তথা মার্গারেট নোবেলের জীবনে কিন্তু এটি একটি যেন সত্যিকারের নিবেদিতাকে মার্গারেট নোবেল হওয়ার এটাই যেন বাস্তব রূপ। 1886 খ্রিস্টাব্দে রাগবির একটা অনাথ আশ্রমে কাজে যোগ দেন। এখানে মেয়েদের পরিচারিকার কাজ শেখানো হতো, কারণ বস্তি এলাকা, সেখানে অনেক লেবার শ্রেণীর মানুষেরা কাজ করতেন, তাদের পরিবারগুলি থাকতো, তারা এই বিভিন্ন বাড়িতে কাজ করতেন। এই 1886 খ্রিস্টাব্দে আমরা দেখব রেক্সহামের একটা স্কুলে তিনি আবার চলে যাচ্ছেন। সেখানে বস্তি জীবনের কালচার তাকে নতুন জগতের একটা সন্ধান দিল। মানুষ কত কষ্ট করে বেঁচে থাকে, মানুষের জীবনযাত্রা কতদিনের, সেখানে কত কষ্ট, কত শ্রম, কত দারিদ্রতা, কত মানুষের সাথে মানুষের জীবন যুদ্ধের এক প্রত্যেকটি জীবকে আরেকটি জীবের কাছ থেকে যেন মনে হয় এক একজন এক এক জগতের। যে দারিদ্রতার নিচে রয়েছে তার একটা জগৎ, যে অর্থ সামগ্রীতে ভরপুর তার একটা জগৎ। তাই দরিদ্র শ্রেণীর নিচের মানুষেরা, শ্রমজীবী বাড়ির মেয়েরা অপরের বাড়ির পরিচারিকা হিসাবে তাদের পরিচয় লাভ ঘটে এবং মনে হয় তারা ওই বাড়িতে শুধুমাত্র তাদের কৃতদাস রূপে কাজ করার একটা দায়ভার তাদের এসে যাওয়াটাই স্বাভাবিক। অর্থ সেখানে প্রয়োজন, সংসার চালাতে হবে, খেতে হবে পেটে দুমুঠো অন্নের জন্য। অপরের বাড়িতে কাজ করা, তাদের বাড়িতে দাসত্ব করা, এগুলো নিবেদিতাকে তথা মার্গারেটকে আনমনে করে দেয়, তাকে উদাস করে দেয়। মানুষের জীবন
কি এইভাবেই চলবে বা চলে? ভাবি কালকে কি তাকে এইভাবেই বরণ করতে হবে? নিবেদিতা তথা মার্গারেট তিনি বিভিন্নভাবে বিভিন্ন আদর্শের কথা ভাবেন। ওই রেক্সামের স্কুলের পরে বস্তি এলাকায় নিজেকে নানা সামাজিক কাজে, সমাজ হিতকর কাজে সঁপে দেন। বিভিন্ন সামগ্রিক চিঠিতে আমরা বিভিন্ন নামে তাকে লেখা শুরু করতে দেখি। 1887 খ্রিস্টাব্দে তিনি ক্রিস্ট চাইল্ড নামে সাহিত্য রচনা করছেন এবং ব্যবহার করছেন নীলাশ ছদ্মনাম, যেটি আগে বলছিলাম। নীলাশ তার ঠাকুমা, তিনি তাকে ভুলতে পারছেন না। 1888 খ্রিস্টাব্দের 23শে জুন তার একটি অসাধারণ লেখা প্রকাশিত হয়, এ ভিজিট টু এ কোল মাইন। নর্থ ওয়েলস গার্ডিয়ান্স পত্রিকায় নারীদের অধিকার নিয়ে পরপর তার 6টা প্রবন্ধ প্রকাশিত হয় ওই 1888 খ্রিস্টাব্দে। 1889 খ্রিস্টাব্দ থেকে 91 খ্রিস্টাব্দ পর্যন্ত মার্গারেট চেস্টারের একটা স্কুলে চলে আসেন এবং শিক্ষকতা করেন। আর 1889 সালের 7ই ডিসেম্বর রেক্সফান অ্যাডভার্টাইজারের একটা পত্রিকা প্রকাশিত হয়, এ পেজ ফ্রম রেক্সাম লাইফ। 1891 থেকে 94 সাল পর্যন্ত উইলিয়ামটনে মাদাম ডিলিউর স্কুলে কিন্ডারগার্টেন পদ্ধতিতে তিনি ছাত্রছাত্রীদের পড়াতে শুরু করেন। গুড সানডে ক্লাব, বিখ্যাত ক্লাব তৎকালীন সেখানকার, সেই ক্লাবের সদস্য হন। উইলিয়ামটন লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করে ফেলেন নিজে। 1894 খ্রিস্টাব্দ তার জীবনে আর একদিকে মোড় নেয়। এতদিন বিভিন্ন স্কুলে যেন স্কুল শিক্ষিকার ট্রেনিং নিচ্ছিলেন, কিভাবে ছাত্রছাত্রীদের মানুষ করতে হয়, কিভাবে স্কুলে একজন টিচার হিসাবে ছাত্রছাত্রীর সাথে তার আচার আচরণ, ঠেলির মধ্যে এবং তার নিজস্ব চিন্তার সাথে স্বাধীনতা না পাওয়া শিক্ষিকার ভূমিকায় অভিনয় করতে হয়েছে। এইবার পালা 1894 খ্রিস্টাব্দ। উইলিয়ামটন নিজেই একটা স্কুল তৈরি করে ফেললেন। সেই স্কুলটার নাম রাস্কিন নাম দিয়ে ফ্রয়েবেল ও পেস্তালোসি, জার্মান এবং সুইজারল্যান্ডের বিখ্যাত মানুষ, তারা শিক্ষার মনস্তত্ত্ববিদ হিসাবে পরিচিত। শিক্ষা মানে দৈব ভাবের একটা প্রকাশ, এটা আমরা দেখেছি। ফ্রয়েবেল জার্মানির, তিনি সুন্দরভাবে শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে এই দৈব ভাবের কথা বলেছেন। এই যেন স্বামীজির সেই বিখ্যাত শিক্ষার সংজ্ঞা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন হুইচ ইজ অলরেডি ইন ম্যান। প্রত্যেক মানুষের পূর্ণতার বিকাশ লাভই শিক্ষা। আসলে এই পূর্ণতাটা কী? কিসের পূর্ণতা? কিসে পূর্ণ ছিল? আসলে আমরা স্বামীজির ভাষায় একটি দৈব সত্তা, ঈশ্বরীয় সত্তা, তাহার প্রকাশ, যেটি ধর্মে স্বামীজি সংজ্ঞা হিসাবে ব্যবহার করেছেন। রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি হুইচ ইজ অলরেডি ইন ম্যান। প্রত্যেক মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে সেটি হচ্ছে ধর্ম। যেন সেটিরই নিবেদিতার সন্ধানে এসে গেল। নিজে রাস্কিন স্কুলটা খোলার পেছনের ইতিহাসটা একটু অন্যরকম। আসলে নিবেদিতা রাস্কিন স্কুলটা
খুলেছিলেন নিজের অনেক যাতনাতে, অনেক জ্বালাতে, অনেক কষ্টেতে, অনেক অনুভূতিতে। কি কষ্ট সেটা একটু ভেঙেই বলি। এর আগে যে 4টি স্কুলে কিন্ডার গার্ডেন থেকে আরম্ভ করে ওই রেক্সাম থেকে শুরু করে বিভিন্ন কলিয়ারি মাইন্সের শ্রমজীবী মানুষের বস্তির মধ্যে বিভিন্ন স্কুলে কাজ করা করতে করতে স্কুল পরিচারকদের সাথে তার একটা সংঘাত বাঁধে। কারণ যে ছাত্রছাত্রীদের সম্মুখীন তাকে হতে হচ্ছে, তারা যা চাইছে, আর অ্যাডমিনিস্ট্রেশন থেকে, কর্তৃপক্ষের কাছ থেকে, স্কুল পরিচালক মণ্ডলীর কাছ থেকে মার্গারেট নোবেলকে যা নির্দেশ দেওয়া হচ্ছে ছেলেদের মেয়েদের প্রতি, সেটাই তিনি করতে বাধ্য হচ্ছিলেন। তিনি ওই বাচ্চা বাচ্চা শিশুগুলির মুখের দিকে তাদের উন্মুখ চেয়ে থাকা দৃষ্টি তাকে কখনোই খুশি করতে পারেনি। কারণ তিনি জানতেন তিনি যা দিচ্ছেন স্কুলের তরফ থেকে ছাত্রছাত্রীদের সামনে যা তুলে ধরছেন, আসলে সেগুলো তারা চাইছে না। ওই ছাত্রছাত্রীরা অন্য কিছু চাইছে, কিন্তু তার দেওয়ার ইচ্ছে থাকলেও তিনি দিতে পারছেন না। কর্তৃপক্ষের বাঁধা ধরা নিয়মকে তাকে মেনে চলতেই হবে, নাহলে তার চাকরিটা থাকবে না। যে স্কুলের শিক্ষিকার পদটা যে তাকে হারাতে হবে। তাই মার্গারেট সংঘাতে না গিয়ে প্রতিকূল অবস্থায় নিজেকে অ্যাডজাস্ট করে কাটিয়েছেন। বাড়ির দারিদ্রতা, বাবা নেই, মায়ের পাশে, দায়ভার কিছুটা তো গ্রহণ করতেই হবে মার্গারেটকে। তাই চোখ কান মুখ বুঝে তিনি বিভিন্ন স্কুলে কর্মদক্ষতার সাথে ট্রেন্ড হচ্ছেন, নিজের অভিজ্ঞতা অর্জন করছেন। অবশেষে রাস্কিং স্কুলটা খুলে তিনি হাঁপ ছেড়ে বাজলেন। এইবার অন্তত ছেলে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে নয়, স্বইচ্ছায় তারা যেদিকে যেতে চায় সেদিকের পথটি মার্গারেট দেখাবার জন্য অনেক দিনের অপেক্ষায় ছিলেন। এইবার তিনি সুযোগ পেয়েছেন নিজের স্কুলে নিজের মতো করে তাদের প্রয়োজন বা ইচ্ছে মতো এগিয়ে যাওয়ার পথটিকে তিনি কেবল বাধাগুলি সরিয়ে দেবেন। কারণ শিক্ষার সংজ্ঞা এখানে তিনি শুধু ডিসকভার শব্দটিকেই ব্যবহার করবেন। ডিসকভার, তার ভেতরের প্রাচুর্যের কাভারটিকে খুলে দিবেন। তারা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে সেই শিক্ষার আলোক বর্তিকা। মার্গারেট নোবেল এই শিক্ষায় তিনি শিক্ষিত হয়ে জেনে তার মনের সাথে মনে যুদ্ধ করে তিনি স্বামী বিবেকানন্দের চরণতলে আসার সুযোগ পেয়েছিলেন বলেই মার্গারেট নোবেল নিজস্ব ভাবনার শিক্ষা পদ্ধতিটি ভারতবর্ষে চিরকালীন স্বামী বিবেকানন্দের চিন্তার পরিপূরক ছিল। নিবেদিতাকে আমরাই একটু অন্যভাবে মার্গারেট নোবেল থেকে নিবেদিতার উত্তরণের কাহিনীতে এগোবো। কারণ উইলিমন্টনে যে স্কুলটি আজকে খুলেছিলেন তিনি, ওই ফ্রায়েবেল জার্মান দার্শনিক এবং শিক্ষাবিদ এবং সুইজারল্যান্ডের পেস্তালোৎসি, তাদের পদ্ধতিতে স্কুল আনন্দের সাথে যখন এগিয়ে চলেছে, তখনই তার পরের বছরই অর্থাৎ 1885 সালেই, এই 95 সালেই কিন্তু স্বামী বিবেকানন্দকে ওই স্কুল দেখাবার তার সুযোগ ঘটেছিল। তিনি কোন পদ্ধতিতে কিভাবে শিক্ষা দিচ্ছেন তার ছাত্রছাত্রীদের সামনে, সেইটা দেখেই কিন্তু স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন সি ইজ দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট ফর আওয়ার কান্ট্রি।
to develop the education system of our girls. এটি স্বামীজির মনে হয়েছিল, তাই স্বামীজি খুব উৎসুক ছিলেন নিবেদিতাকে ভারতবর্ষে নিয়ে আসার। এই মার্গারেট শিল্পী এবেঞ্জার কুকের সঙ্গে পরিচয় এবং হৃদ্যদাতার হয়েছিল। লন্ডনে সাংবাদিক রূপেও আত্মপ্রকাশ করেছিলেন মার্গারেট। সিসেম ক্লাবে যোগদান করেন। সেখানে নিয়মিত শিক্ষা বিষয়ক লেখা, পাঠ এবং বক্তৃতা করতে পারতেন। একসময় সিসেম ক্লাবের সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন মার্গারেট। ওইখানে সিসেম ক্লাবে নিবেদিত যে নিয়মিত শিক্ষা, পাঠ, লেখা বা বক্তৃতা এগুলো করতেন, তাদের মধ্যে যারা থাকতেন তৎকালীন বেশ কিছু বিশিষ্ট মানুষ। তাদের মধ্যে আমরা দেখব হাক্সলি, জর্জ বার্নার্ড শ, ডব্লিউ.বি. ইয়েটন, এদের সাথে নিবেদিতার পরিচয় ঘটে। এই সময় তার প্রতিভার বিভিন্ন দিক উন্মোচিত হয়ে থাকে। লেডি রিপন, পরবর্তীকালে আমরা যে রিপন সাহেবকে ভারতবর্ষে গভর্নর জেনারেল হিসেবে পেয়েছিলাম, তার স্ত্রী পর্যন্ত ওখানে যাতায়াত করতেন ওই সিসেম ক্লাবে। এবং ইসাবেল মার্গিসন্স, যার বাড়িতে স্বামীজির সাথে তার প্রথম পরিচয়, তিনিও কিন্তু ওই সিসেম ক্লাবে যাতায়াত করতেন। তাই শিক্ষিত জগতের বিশেষ বিশেষ প্রতিভার সাথে নিবেদিতার পরিচয় ঘটে ওই সিসেম ক্লাবেই। নিবেদিতা স্বামী বিবেকানন্দের তার জীবনে আসার আগের যে প্রস্তুতি পর্ব, শুধু ভারতবর্ষে আসার জন্য নয়, ভারতবর্ষে আসার উপযুক্ত যিনি তীর্থঙ্কর, সেই স্বামী বিবেকানন্দের সংস্পর্শে, তার মতো মানুষের সংস্পর্শে আসার যোগ্য রূপে মার্গারেট নোবেল তিল তিল করে তৈরি হচ্ছেন যেন নিবেদিতা হওয়ার জন্যই। মার্গারেট নোবেল সে কাজটা খুব সুন্দরভাবে গুছিয়ে করেছিলেন বলেই মার্গারেট ভারতবর্ষে আসার যোগ্যতা অর্জন করতে পেরেছিলেন। সবাই স্বামী বিবেকানন্দের যোগ্য হতে পারেন না, সবাই স্বামী বিবেকানন্দের উত্তরসূরি হয়ে তার অপূর্ণ কাজকে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। তার বিশ্বাস, তার শক্তি, তার আদর্শ যদি আগে থেকে তিল তিলভাবে তৈরি না হয়ে থাকে, বিবেকানন্দের মতো একজন আদর্শমান, একজন শক্তিমান, একজন আদর্শমান বিশ্বাসী মানুষের সংস্পর্শে ঠাঁই পাওয়া, টিকে থাকা, এটা সহজ ব্যাপার নয়। আমরা নিবেদিতার শিক্ষা পদ্ধতি নিয়ে কিছু আলোচনা করব ভেবেছিলাম, জানি না কতটুকু সময় আমি পাব। হঠাৎই যখন নিবেদিতার বাবা, ঠাকুমা, দিদিমা তার জীবন থেকে সরে যাচ্ছিল, বিশেষ করে পিতামহী মানে ঠাকুমা এবং বাবা এবং দাদু তার আগেই চলে গেছেন। পিতামহ এদের চলে যাওয়াটা তার পক্ষে খুব কষ্টদায়ক ছিল, কিন্তু মাতামহ মানে যার কথা সকলেই আগ্রহের সাথে শুনেছেন এবং জেনেছেন, সেই হ্যামিল্টন সাহেব, যিনি আয়ারল্যান্ডের প্রথম সেদিন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেই মাতামহ দুই বোনকে নিয়ে বাবার শরীর চলে যাওয়ার পরে, ঠাকুমা চলে যাওয়ার পরে মার্গারেট নোবেল
এবং মেয়ে উইলসনকে হ্যালিফ্যাক্স বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছিল। যেহেতু মাতামহ দেশাত্মবোধকে বা দেশাত্মবোধে ভরপুর ছিলেন, আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের অসংবাদিত একজন নেতা ছিলেন, ওই গুণটাই কিন্তু পিতামহের রক্তের মধ্য থেকেই তার কাছে এসেছে, মাতামহের মধ্যেও যা ছিল। পিতামহকে অবশ্য তিনি দেখেননি। জন নোবেল 1 বছর যখন তার বয়স, অর্থাৎ তার পিতার যখন 1 বছর বয়স, সেই সময় কিন্তু তার পিতামহ শরীর চলে গেছে। শুনেছিলেন যে পিতামহ নাকি ভীষণ দেশাত্মবোধী একজন মানুষ ছিলেন। ওই অঞ্চলের বিখ্যাত ওয়েসলিয়ান চার্চের ধর্মযাজক হিসেবে তার বিশাল সুনাম ছিল। আয়ারল্যান্ডের মুক্তি সংগ্রামের সক্রিয় অংশগ্রহণকারীও ছিলেন তিনি। মাতামহ তাই গর্ব করে মার্গারেটের পরিচয় দিতে গিয়ে বলতেন, টাইরনের নোবেল বংশের মেয়ে ও আমার জন নোবেলের নাতনি, অর্থাৎ পিতৃকুল এবং মাতৃকুল উভয় সূত্রেই তার রক্তে ছিল আধ্যাত্মিকতা এবং স্বাধীনতা ও জাতীয়তাবাদের উদার উদগ্র বাসনা। মাতামহ সূত্রে তিনি পেয়েছিলেন পড়াশোনার আগ্রহ তথা পাঠানুরাগ। স্কুল থেকে ছুটিতে এলেই তার দিদিমা তিনি ফেরার সময় তার হাতে শেক্সপিয়ারের কোনো বই তুলে দিতেন। বিদ্যালয়ের প্রথম দিকে ওই যে হ্যালিফ্যাক্স বোর্ডিং স্কুলে যেখানে ভর্তি হয়েছিলেন, সেখানকার প্রধান শিক্ষয়িত্রী ল্যারেটের কাছ থেকে শিখেছিলেন পরের জন্য স্বার্থত্যাগ। তিনি তাকে শিখিয়েছিলেন অধ্যয়নের আনন্দ, পড়াশোনার মধ্যে যে কি বিশাল আনন্দ অনুভূত হতে পারে। আর এই পড়াশোনাটাই, এই অধ্যয়নটাই তাকে কিন্তু জীবনের নানা সমস্যা সম্পর্কে সচেতন করে তোলে। পড়াশোনায় তার চরিত্রে দৃঢ়তা ও অধ্যাবসায় এনে দেয়। তার চারিত্রিক দৃঢ়তা অন্যদের কাছে তার দাম্ভিক, অসহিষ্ণু এবং তার্কিক বলে মনে হতো, কিন্তু তার মনের অসাধারণ শক্তি, আদর্শবান এবং পবিত্রতা এবং নিঃস্বার্থ উদারতার জন্য তিনি যে জন্মনেত্রী, এটা স্বীকৃত হয়েছিল তখনই। ল্যারেট যখন বদলি হয়ে গেলেন, তখন কিন্তু কলিন্স ওই স্কুলে এসে পৌঁছায়। মার্গারেট তারও ছিল প্রিয় ছাত্রী। তিনি স্নেহশীলতাও ছিলেন তার মধ্যে। কলিন্স তাকে সাহিত্যের সঙ্গে সঙ্গে বিজ্ঞান পড়াতেন। তিনি এত স্নেহশীল ছিলেন, তাকে স্কুলের পত্রিকায় লিখতে উৎসাহ দিতেন, লেখা সংশোধন করে দিতেন। স্কুলের পত্রিকায় সেগুলি প্রকাশিত হতো। প্রকাশিত কোনো লেখা মাতামহকে পাঠাতেন, দিদিমাকে পাঠিয়ে তিনি লিখতেন যাতে তার নাতনি সত্যিকারের আদর্শচ্যুত হওয়ার কোনো কাজ তার দ্বারা সম্ভব নয়, সেটা যেন বুঝিয়ে দিতেন। ওই লেখাগুলি পাঠিয়ে আদর্শ তাকে এগিয়ে নিয়ে চলেছে, এটা জানাবার জন্যই বোধহয়। তিনি নিজে উৎসাহিত করতেন। আবার দিদিমা কলিন্সের কাছ থেকেই শিখেছিলেন কি করে আদর্শ শিক্ষয়িত্রী হওয়া যায়।
একজন আদর্শ শিক্ষয়িত্রীর কাছে থাকতে থাকতেই তো আদর্শ শিক্ষয়িত্রী হওয়ার যোগ্যতা অর্জন করা যায়। অভিজ্ঞতা তাই তো বলে। কিভাবে প্রয়োজনে ছাত্রীদের পাশে দাঁড়াতে হয়, তাদের মানসিক শক্তি যোগাতে হয়, এটা ভাবাই যায় না। নিবেদিতা সেই সাহচর্য পেয়েছিলেন বলেই কিন্তু মার্গারেট নোবেল নিবেদিতার মতো শিক্ষয়িত্রীর দরজায় পৌঁছাতে পেরেছিলেন। যদিও তার পাশে ছিল, তার সামনে ছিল আদর্শস্বরূপ স্বামী বিবেকানন্দের মতো ভারতীয় এক প্রতিভা, যিনি শিক্ষা, ধর্ম, বিজ্ঞান, সাহিত্য, পুরাণ, শিল্প সমস্ত কিছুর এক ঠিকানা। নমস্কার, নিবেদিতার ভারত দর্শনের আজ 217তম পর্ব এখানে শেষ করি। অনেকটা বড় হয়ে গেল। আশা করি নিবেদিতার মার্গারেট থেকে নিবেদিতায় পৌঁছাবার রাস্তাটিতে আপনাদের হাঁটিয়ে নিয়ে আসতে খুব একটা বোধহয় বেগ দিইনি। আশা করি আপনারা আমার সাথে রয়েছেন। দুর্গাপুজো শুরু হবে কয়েকদিন পরেই। আজ দেবীপক্ষে আমরা পৌঁছে গেছি। সামনের সপ্তাহে দুর্গাপুজোর মাঝে আমরা থাকব। তখনও নিবেদিতা প্রসঙ্গ আসবে, কারণ তিনি যে এদেশের পূজা পার্বণ এগুলিকে খুব শ্রদ্ধার চোখে দেখতেন এবং মায়ের ভাষায় এটা হওয়াটা স্বাভাবিক। মা বলছেন, ও তো আমাদেরই। আসলে ঠাকুরের ভাবটি ওই দেশে প্রচারের জন্যই তাকে ওই দেশে জন্মাতে হয়েছিল। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।